মেরিট আদালতে কথা বলে এটা ঠিক, কিন্তু এটাকে সরকার জিতে গেল সরকার জিতে গেল সরকার জিতে গেল বলাটাও ঠিক না। যারা ওনার দলের পয়সায় চলে, যাদের সংসার চলে, 21শে জুলাই যারা গেছিল তাদের মধ্যে তৃণমূল সব 90% চোর। আমার মনে হয় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত। রাজনীতিতে কোনো জিনিস স্থিতিশীল হয় না। এখানে উদ্দেশ্য বাম এলো কি গেল বিষয়টা তা না, এখানে উদ্দেশ্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা। আমি তো বলছি ডিএ দেবে না, ডিএ আমরা ছিনিয়ে নেব। কর্মচারীদের বলবো ডিএ পাবেন না, ছিনিয়ে নিতে হবে। কেউ যদি ভাবে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাব, হবে না। একেবারেই এসএসসির যে নয়া বিজ্ঞপ্তি হাইকোর্টের পর আবারও সুপ্রিম কোর্টে জয় পেল রাজ্য, কি বলবেন সে বিষয়ে? আপনারা তো একেবারে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন বিধি নিয়ে। না, সবাই চ্যালেঞ্জ করে। হ্যাঁ, সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করেছিলাম, ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিলাম, সবাই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। তবে এটা ঘটনা, কোর্টের রায় আমরা মানি। এইটা যে আপনারা বলে বেড়াচ্ছেন যে সরকারের জয় সরকারের জয়, আমি বারবার বলি, আমরা বলছি না, কল্যাণ ব্যানার্জি নিজে বলছেন রাজ্য সরকারের। দেখুন, উনি সিনিয়র অ্যাডভোকেট, কি বলছেন সেটা তো আমি বলতে পারবো না। ওনার দুটো পরিচিতি আছে, একটা রাজনৈতিক পরিচয় আর একটা আইনজীবী পরিচয়। তাই উনি কি বলবেন সেটা তো, উনি একজন সিনিয়র আইনজীবী, আমি ওনাকে সম্মানও করি, এটা বিষয় না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে নো ওয়ান উইন্স, নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। আইনের শাসন প্রতিষ্ঠা হয়। দেখুন, সুপ্রিম কোর্টের কাছে মামলাটা হয়েছে, হাইকোর্টের কাছে মামলাটা হয়েছে, আমরা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিলাম। কিছু ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে গিয়েছেন, এবারে সেখান থেকে দেখা গেছে যে কোর্ট যেটা বলতে চেয়েছে যে নতুন বিধিতে পরীক্ষা হতেই পারে, পরীক্ষাটা হোক, আর টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবেন। এটা সুপ্রিম কোর্ট তার রায়কে প্রাথমিকভাবে ইন্টারপ্রিট করেছে। তাতে তো আইনের শাসনই প্রতিষ্ঠা হয়েছে, টেন্টেডরা তো পরীক্ষায় বসতে পারছে না। আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে সুপ্রিম কোর্টে মেরিটে কথা হবে, তাহলে কি কোথাও না কোথাও সেই কল্যাণ ব্যানার্জির মেরিটই জিতে গেল তার কথা মতো? যখন 26,000 চাকরি গিয়েছিল তখন তো কি হয়েছিল? তখন কি হয়েছিল? মেরিট আদালতে কথা বলে এটা ঠিক, কিন্তু এটাকে সরকার জিতে গেল সরকার জিতে গেল সরকার জিতে গেল বলাটাও ঠিক না। ভারতবর্ষের ইতিহাসে 26,000 চাকরি কারুর যায়নি, এখনো সুপ্রিম কোর্টে কন্টেম্প পিটিশন বাকি আছে, সেটা শুনানি এখনো হয়নি, হবে। দাদা, এই যে আপনি বললেন ভারতবর্ষের ইতিহাসে 26,000 চাকরি যায়নি, মুখ্যমন্ত্রী একেবারে রাজপথ থেকে কালকে 21-এর সভা থেকে তিনি বলছেন রাজ্যে নাকি 40% বেকারত্ব কমেছে, দেউচা পাচামি হয়েছে, আইআইটি হয়েছে, অনেক কিছু উন্নয়ন হয়েছে রাজ্যে। সেটা তো মুখ্যমন্ত্রীর হিসাব, সরকারি হিসাব কি বলছে সেটা তো দেখতে হবে। মুখ্যমন্ত্রী তো যা খুশি হিসাব দিয়ে দিতে পারে। 94টা প্রকল্প শুরু করেছে, ওইকে কম বলে ফেলেছেন। 994 যদি বলতেন তাহলে আমি অবাক হতাম না। রাজ্যে কত প্রকল্প তিনি শুরু করেছেন সেরকম 994 বললে কিছু যায় আসে না, যতক্ষণ না প্রকল্পটা রূপান্তর হয়ে মানুষের কাজের জন্য যাচ্ছে। ব্রিজ কনস্ট্রাকশন শুরু করেছি, দ্বিতীয় হুগলি ব্রিজ, সেটা 10 বছর চলে গেল, শেষ হয়নি, তাহলে কি প্রকল্পটা শুরু করে কোনো লাভ হলো? দ্বিতীয় হুগলি ব্রিজ যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু তৃণমূল সরকারের আগে তৈরি হয়েছে, সেটাকে প্রকল্প করা বলে এবং বাস্তবায়ন করা বলে। এ ধরনের প্রকল্প শুরুর কথা দিয়ে তিনি কিছু হাততালি কুড়োতে পারবেন তাদের কাছে যারা ওনার ভৃত্য, যারা 21শে জুলাইয়ের মঞ্চে গিয়েছিল, যারা ওনার দলের পয়সায় চলে, যাদের সংসার চলে। 21শে জুলাই যারা গেছিল তাদের মধ্যে তৃণমূল সব 90% চোর। যারা আপনারা, সেটা তো আদালত কথা বলবে, মানুষ কথা বলবে, সে তো মানুষ কথা বলবে।
বাংলাদেশ শেষ করে দিয়েছেন, আবার বড় বড় কথা। এটা কে বলেছে? মুখ্যমন্ত্রী একদম 21 সভা থেকে। আমার মনে হয় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত। কেন? এই যে বাংলাদেশ শেষ করে দিয়েছেন কথাটা তিনি বলেছেন, আমি অবশ্য শুনিনি, যদি বলে থাকেন আমি মনে করব, মানে আমি মমতা ব্যানার্জির এই স্পিচ এত মানে শুনিনি, মানে ইন দ্য সেন্স এই ঘন্টার পর ঘন্টা স্পিচ শোনার মতো সময়, ওই ভাট বকার মতো যে ভাট বকে বেলান সেই সব শোনার মতো সময় আমার নেই। আপনাদের মুখে বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এরম ধরনের একটা কথা বলেছেন। যদি উনি বলে থাকেন, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে ওনাকে আগে গ্রেপ্তার করানো উচিত। আন্তর্জাতিক স্তরে কি হবে কি না হবে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দেবে। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দেবে। আন্তর্জাতিক দেশে কি হবে সেটা নিয়ে কি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলবে? আরও কিছু কথা বলেছেন আমি কালকে শুনেছি, যদিও যেহেতু আমি পুরো নিজের কথাটা শুনিনি তাই জন্য আমি পুরোটার মন্তব্য করতে পারছি, কিন্তু যতটুকু আমার কানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এসেছে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আপনারা তো সাধু না। দেখুন, কে সাধু কে খারাপ লোক কে ভালো লোক সেটা বিচার করার বিষয় নয়। আপনি পুরো স্পিচের মধ্যে 2-3টে কথা যেটা বলেছেন এটা কিন্তু দেশের জন্য খুব একটা ভালো কথা আপনি বলেননি, অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে। আপনারা তো নাকি 1990 সালে থেকে একদম খুন করে দিতে গেছিলেন, তার মাথা ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিতে গেছিলেন। মিথ্যে কথা। তিনি এক্সারসাইজ আর হাঁটাহাঁটি করেন বলে তিনি দাঁড়িয়ে মাথা রয়েছেন। চূর্ণ বিচূর্ণ হলে কোনো মানুষ বেঁচে থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় যত ধরনের গালাগালি দেন, যত ধরনের নাটক করেন, যত ধরনের হসপিটালে ভর্তি হন, এগুলো সব মিথ্যে কথা। একটা মানুষের মাথা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওনার ভাষায়, তাহলে সেই মানুষ বেঁচে থাকে? এক্সারসাইজ করেন আর হাঁটাহাঁটি চূর্ণ করেন। বিচূর্ণ হয়ে গেলে সেটা এক্সারসাইজ করে জোড়া লেগে যায়। যে কথাটা আপনি বললেন যে ওনার মাথা নাকি মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা, উনি এমন কিছু ইম্পর্টেন্ট লোক নন যে ওনাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, ওনাকে ক্ষমতাচ্যুত করতে হবে, ওনাকে বাংলা থেকে তাড়াতে হবে। তৃণমূলকে গালাগাল করেন বলেই আজকে বাম শূন্য থেকে মহাশূন্য চলে গেছে। কোন রাজনৈতিক দল শূন্যে গেছে, কোন রাজনৈতিক দল শূন্যে যায়নি, এটা কোনো বড় কথা নয়। রাজনীতিতে কোনো কিছু স্থিতিশীল বা হয় না। যেমন পৃথিবীতে কোনো জায়গাতে বায়ু নেই এরকম হয় না, সে কোনো জায়গাতে ফাঁকা বলে কিছু হয় না, বায়ু বা কিছু তার মধ্যে থাকে। রাজনীতিতে কোনো জিনিস স্থিতিশীল হয় না। এখানে উদ্দেশ্য বাম এলো কি গেল বিষয়টা তা না, এখানে উদ্দেশ্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা। উনি দেশের জন্য ক্ষতিকারক একজন ব্যক্তিত্ব। ক্ষতিকারক কি করলো? 40% বেকারত্ব সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাব, রাজ্য সরকারের হিসাব না। কেন্দ্রীয় সরকারের যে বেকারত্বর হিসাব হয় সেই হিসাব না, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা খুশি হিসাব হতে পারে। সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তো সাদা খাতায় চাকরি হয়, এরকম শুনেছেন আপনি? কেরালা, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ সাদা খাতাতে চাকরি হয়ে যাচ্ছে। দাদা, তিনি বারংবার বলেন যে বামপন্থীদের কথা যত না বলবো তত ভালো, কিন্তু বিভিন্ন সভা, বিভিন্ন সাংবাদিক সম্মেলন, সব জায়গা থেকে তিনি বামপন্থীদেরই নিশানা করেন। এর কারণটা কি? দেখুন, ওনার মাথায় কিছু ভূত চেপে আছে তো, আর জানে যে সৎ ব্যক্তিত্বের সাথে লড়াই করতে 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 অসৎ ব্যক্তিত্বরা একদিন জেলে চলে যেতে পারে। এবং ভারতবর্ষের প্রচুর মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়াটা খুব দরকার। দেশ এবং রাজ্যের ভবিষ্যতের কথা যদি চিন্তা করতে হবে, তদন্ত হওয়া দরকার। এটা নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে তদন্ত হওয়া দরকার। রাজ্যের ভবিষ্যতের কথা আপনি যেমনটা বললেন, একেবারে গতকাল 21 সভায়, অর্থাৎ 26 নির্বাচন আগে শেষ 21 সভা, 26 রোড ম্যাপ দেখানোর নামে যে সভা, সেই সভায় স্পষ্টত দেখা যাচ্ছে যে বাংলা মদের কুপন বিলি করা হচ্ছে।
এটা কি প্রথমবার দেখেছেন নাকি? আমরা যখন হাইকোর্টে আসি প্রায় 10 বছর 12 বছর ধরে, প্রত্যেক বছরই হয়। আমরা এই চত্বর দিয়ে সব এই তৃণমূলের চোর বাহিনীগুলো যায়, কিন্তু শহীদ মূর্খ দিবসে বাহিনীগুলো যায়। শহীদ তর্পণ না করে এটা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর হয়। এখন ক্ষমতায় আছে তাই করছে, যেদিন ক্ষমতা যাবে। জনগণের টাকা নিয়েই তো করছে, এদিকে ডিএ দিতে তারা ব্যর্থ। দিয়ে দেবে না, জনগণের টাকা নিয়ে ফুর্তি করছে, এদিকে ডিএ দিতে দিয়ে ব্যর্থ। দেবে না। আমি তো বলছি দিয়ে দেবে না, ডিএ আমরা ছিনিয়ে নেব। কর্মচারীদের বলবো ডিএ পাবেন না, আপনারা ছিনিয়ে নিতে হবে। কেউ যদি ভাবে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাব, হবে না। চোর বা ডাকাতের থেকে ছিনিয়ে নিতে হয়, চোর বা ডাকাতের থেকে কিছু পাওয়া যায় না, এই ধারণাটাই লোকের ভুল। এখন বাংলার মানুষ দেখুন বন্ধ রাজনীতি ভুলে গেছে, মিটিং মিছিল প্রায় ভুলে গেছে। বড় মিটিং বড় মিছিল যা হয় সেই রাজনৈতিক দলগুলো করে। সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত করতে দেখবেন না, কারণ তাদের আর সেই স্ট্রেংথ বা সেই মেন্টালিটিটা নেই। মানুষ অনেকটা রাজনৈতিকভাবেও বিমুখ। এই জায়গাটা যখন ঘুরবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা থেকে ক্ষমতায় থাকবেন না।